সব হাতে অপমান করেছিলেন নারীকে, আর আপনি একজন নারী হয়ে এরকম একটা জায়গায় একটা নারীকে কি করে অপমান করলেন? ছি, ঈশ্বর আপনাকে ক্ষমা করবে না, কোনো দিনও ক্ষমা করবে না আপনাকে ঈশ্বর। আয় দিদি, এবার কি হবে? কি আর হবে, খেলা তো জমে গেছে। কিন্তু শাড়ি তো ওদের কাছে। চলে আসবে, ঠিক চলে আসবে। টাকার মায়া বড় মায়া, সাফল্যের মায়া আরো বেশি, আর তার চেয়েও বড় সুখের মায়া। সুখের মায়া। আমি তো জাস্ট ভাবতেই পারছি না যে একটা দিনমজুর শাড়ি সে নাকি ডিস্কে যাচ্ছে, ডিস্কে গিয়ে ড্রিঙ্ক করছে, ড্রিঙ্ক করে মাতাল হয়ে এই বাড়িতে ফিরছে। আর তাকে এই বাড়িতে কে নিয়ে আসছে? না, এই শোলক মুখার্জি। তুমি নিজেকে নিজে কি মনে করো বলো তো? কি ভেবেছোটা কি? হ্যাঁ, মানে কার অনুমতিতে তুমি ওকে এই বাড়িতে নিয়ে এসেছো? কে দিল তোমাকে এই পারমিশন? তুমি কি এই বাড়িটাকে ধর্মশালা মনে করেছো নাকি সরাইখানা? কি হলো, কিছু বলছো না কেন? দাঁড় কাকের যদি কোকিল সাজার শখ হয় না, ঠিক তোমার দিদির মতো অবস্থা হয় জানো তো। একটা দিনমজুর শাড়িতে নকশা তুলে হাত পেতে লেবারের পেমেন্ট নিত, সে নাকি এখন বড় বড় গাড়ি চড়ছে, মডার্ন ড্রেস পরছে, ডিস্কে যাচ্ছে, নাচ করছে, আমাদের সঙ্গে পাল্লা দিচ্ছে। হ্যাঁ, হঠাৎ আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমার দিদি ভুল করেছে, আমি মানছি আমার দিদি ভুল করেছে, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে ভুল করেনি। তাকে দিয়ে ভুলটা করানো হয়েছে তাকে দিয়ে ভুলটা। তাকে প্রলোভন দেখিয়ে ওই ডিস্কো নাকি ওখানে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে জোর করে নেশা করানো হয়েছিল। যে দিদি কখনো জীবনে কোনো নেশা সামগ্রী মুখেও নেয়নি, তাকে কাল রাত্রেবেলা ওই মদ খাইয়ে রীতিমতো অসুস্থ করা হয়েছিল। রাত্রেবেলা তাকে শুশ্রূষা করতে হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে তার দোষ কোথায়? তার তো কোনো দোষ নেই। যে আমার দিদিকে বিপথে নিয়ে গেছে তার দোষ। তুমি কার কথা বলছো? আমার কথা বলছো? আমার অ্যাবসেন্সে তুমি আমারই সমালোচনা করছো? আঁচল বিবি, এটাকে সমালোচনা বলে না, এটাকে সত্যি কথা বলা বলে। কাল রাত্রে আপনি যা যা করেছেন, অন্যায় করেছেন। আপনি আমার দিদিকে ডিস্কোতে নিয়ে গিয়ে অন্যায় করেছেন, আমার দিদিকে মদ খাইয়ে অন্যায় করেছেন, আমার দিদিকে নাচ করিয়ে অন্যায় করেছেন। আপনি যা করেছেন ওকে হেনস্থা করার জন্য করেছেন, ওকে অসম্মান করার জন্য করেছেন। আসলে আপনি আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য সবকিছু করেছেন। তোমার উপর শোধ নেব? মাথা খারাপ তোমার? কি ভাবো তুমি নিজেকে? কি ভাবোটা কি? অকাত কি আছে তোমার? সিঁদুর পরে বাড়ির মধ্যে বসে যে ঘোরাঘুরি করছে বলে কি সাপের পাঁচ পা থেকে নিলে? কে বলো তো? আমার নাম আঁচল মুখার্জি, বুঝতে পেরেছো? জানি আপনি সেই মহিলা যে নিজের স্বামীর পদবিটুকুও বহন করেন না। তাই নিজের সীমার মধ্যে থাকবে। না, সীমা তো আমি পেরোইনি,
আপনি ছাড়িয়ে গেছেন। আর দিদি, তুই ওনার সঙ্গে কেন নিচে নেমে এলি? কাল রাত্রে তুই কি করেছিস জানিস? উপরে উঠতে গিয়ে, সফল হতে গিয়ে তুই কতটা নিচে নামবি? হ্যাঁ? তুই কি প্রতিযোগিতা করছিস? কতটা উপরে উঠে কতটা নিচে নামা যায় তার জন্য? তুই আমার সাথে খারাপ ব্যবহার করছিস। তাছাড়া আর কি করব? কি করব আমি, তুই বল? কাল রাতে যখন বেহেট মাতাল হয়ে তুই নাচছিলিস, কতগুলো পরপুরুষ তোর সঙ্গে যা করছিল, ছি! আমরা না থাকলে তোর কি হতো জানিস? আমি, আমার স্বামী, আমার দেওর মিলে তোকে উদ্ধার করেছি। ওই মহিলা তোকে বরবাদ হওয়ার জন্য ওখানে ফেলে রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল। কাল রাতে যা ঘটছিল, তারপরে তুই আর মুখ দেখাতে পারতিস না। তোর সর্বনাশ করে দিত। তুই এই মহিলাটাকে চিনিস না, সাপের মতো এনার জিভের মাঝখানটা চেরা। সাপেদের ছোবল দেওয়া মানায়, হাত চালানো মানায় না আঁচল বিবি। তোমার এত বড় স্পর্ধা! তুমি কাকে কি বলছো? তুমি আমাকে সাপের সাথে তুলনা করছো? সেটাই তো সাপেদের দুর্ভাগ্য। তাদের বিষের থলিতেও বিষ আসতে সময় লাগে, কিন্তু আপনি তো বোধহয় বিষ নিয়েই জন্মেছিলেন। এই, তুমি কি বলতে চাইছো শোলক? বলছিলাম যে আপনি সীমার কথা বলছিলেন না, সেটা আপনি অতিক্রম করেছেন। আর দিদি, তোকে আমি শেষবারের মতো সাবধান করছি, এই মহিলার পাল্লায় তুই পড়িস না দিদি। তোর জন্য চায়ের ব্যবস্থা করে দিচ্ছি, চাটা খেয়ে নে, তারপর একটা শাড়ি দিচ্ছি, পরে নিস। ও শাড়ি পরবে না, ও ড্রেস আমি নিয়ে এসেছি। এই নাও, এর মধ্যে তোমার ড্রেস আছে, পরে নাও। এসব শাড়ি ফাড়ি পরেও থাকবে না, ও আজকে যুগের নারী। বুঝতে পেরেছো? কেন আজকের যুগের নারীরা শাড়ি পরতে পারে না নাকি? আমি তো জানি নারীরা প্রত্যেকটা পোশাকেই রীতিমতো সাবলীল। তাই দয়া করে পোশাক নিয়ে আজকের যুগের নারী, পুরাতন যুগের নারী, সেটা বানানোর চেষ্টা করো না মামু। এই, তুই একদম চুপ করে থাক, সব ব্যাপারে নাক গলাবি না, বুঝলি? দেখি আমি কোথায় নাক গলাচ্ছি? কিন্তু যতটুকু শুনলাম তাতে আমি স্তম্ভিত হয়ে গেছি। আমি ভাবতেই পাচ্ছি না যে আমার বাড়িতে আমার বর্দি এতটা নিচে নামতে পারে, একটা মেয়ের সর্বনাশ করতে পারে। এই কোয়েল, চুপ! একটা কথা বলবে না, মুখে কুলু পেটে দাঁড়িয়ে থাকবে। শাড়ি, তুমি ড্রেস পরে চেঞ্জ করবে, চলো আমরা একটু কফি খাই, চলো এসো। না, ও কফি খাবে না। তোর জন্য চা করেছি দিদি, আর কালকের বাসি রুটি আছে আর গুড় আছে দিদি, খেয়ে নিস। ওসব আমি খাই না দিদি। হ্যাঁ, ওসব আমি খাই না, আমি কফি খাই, কালো কফি, চিনি ছাড়া। তুমি যার ওপর ভরসা করে জীবনে সফল হওয়ার চেষ্টা করছো, সেই যেদিন তোমার মাঝ রাস্তায় হাত ছেড়ে দেবে, সেদিন তুমি সোজা ওপর থেকে নিচে আছড়ে পড়বে। আর সেদিনকে তুমি খুব কষ্ট পাবে, আমি বলে রাখলাম।
তুমি ভুল করেছো শাড়ি। আমার কথাটা শোনো, তুমি তোমার ভুলটা সংশোধন করে নাও। আমি তোমাকে বলছি, শোনো, শোলক তোমাকে অনেক ভালোবাসে, ও তোমার জন্য মরতেও পারে। আর এই মহিলা আমার দিদি, তার সত্ত্বেও আমি তোমাকে বলছি, এই তোমাকে মারতেও পারে। কালকে সেই রূপ আমি দেখে নিয়েছি। হ্যাঁ শাড়ি, ওইসব ছাড়ো, ফিরে এসো। তুমি একা লড়াই করতে পারবে না, তুমি তোমার বোন, তোমার জমিন হাঁটা ছাড়া কিচ্ছু করতে পারবে না, আমি তোমাকে বলছি। আমি করে দেখাবো, আলবাদ করে দেখাবো। কি করে দেখাবে তুমি? তোমার পাশে কোনো মজুর নেই, তোমার পাশে কোনো লেবার নেই, কেউ কাজ করবে না। কে বলছেন? মনসা মামা বলছি রে, মনসা মামা। যে ভুলটা করেছিলাম তা সংশোধন করতে চাইছি। আমার ছেলের সঙ্গে তোর বিয়ে হচ্ছিল, সেই বিয়ের আসর থেকে আমি আমার ছেলেকে তুলে নিয়ে এসেছিলাম, তুই লগ্নভ্রষ্টা হলি। বিয়ে বন্ধ করো। এই চোরের ঘরে আমি আমার ছেলের বিয়ে দেব না। তুই আমাকে ক্ষমা কর মা, তুই আমাকে ক্ষমা কর। অনুশোচনায় আমার মনটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। হ্যাঁ রে, বারবার তোর মুখটা ভেসে উঠছে। সেই সহজ সরল সুন্দর নিষ্পাপ মেয়েটা, তোর শাড়ি খুলে নিয়ে আমি যে অন্যায় করেছিলাম। মারে, এক সময় মনে হচ্ছে তোর পায়ে গিয়ে মাথা ঘুরবো আমি। এই পুরোটাকে তুই ক্ষমা কর মা, তুই ক্ষমা কর। যাকে শোন, ওই একটা কথা বলছি, ওই তুই মজুর নিয়ে একদম ভাবিস না, জানিস? হ্যাঁ, ওই আঁচল বেবির সঙ্গে আমার কথাবার্তা সবকিছু হয়ে গেছে। মজুর যার লাগে আমি সব দেবো। আরে না না, শুধু জমিন হাটা কেন, আরে এই তো পাশেই আমাদের ঠাকুর হাটা আছে, ওখান থেকে, না হলে ওই যে দূরে কুসুমপুর আছে না, কুসুমপুর থেকে মজুর নিয়ে আসবো। না না, তুই এই নিয়ে একদম চিন্তা করবি না, একদম চিন্তা করবি না। যত মজুর লাগে সব আমি দেবো। আরে বাবা, শয়ে শয়ে মজুর আমি তোর সামনে দাঁড় করিয়ে দেবো। তা না হলে ওই শাড়ির হাটে এতদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করলাম যদি মজুর দিতে না পারি। আমার নাড়ুর কথা বলিস না, আমার নাড়ু তোকে বড্ড ভালোবাসে, বিশ্বাস কর, তোকে বড্ড ভালোবাসে। কেবল বলে আমি শাড়ির কাছে যাব, আমি শাড়ির কাছে যাব। আমি বলি যাবি হতভাগা যাবি, কিন্তু যে অন্যায়টা করেছি কি মুখ নিয়ে তার সামনে গিয়ে দাঁড়াবো? তাই বলি ক্ষমা করে দে মা, তুই আমায় ক্ষমা করে দে। শোন, আর একটা কথা বলি, ওই বলছি যে মজুর নিয়ে একদম চিন্তা করবি না। হ্যাঁ, তুই মজুর নিয়ে একদম কিচ্ছু ভাবিস না, সব ব্যবস্থা হয়ে যাবে। তুই না, ওই তোর বোন অবশ্য তোকে এই ব্যবসাটা এগিয়ে দিতে চাইছে না, কিন্তু আমি চাইছি তুই এই ব্যবসাটা কর। আরে বাবা, আমার ঘরের হবু বউ, তুই বিশ্বাস কর, আমি তোকে এবার কথা দিচ্ছি, আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার ছেলের সঙ্গে তোর বিয়েটা দেব।
তুই আবার কাজ করবি। হ্যাঁ, তুই আমার ঘরের হবু বৌমা, সফল ব্যবসায়ী হবে। তুই এগিয়ে চল মা, তুই মা আমাকে একটু ক্ষমা করে দে মা, আমাকে। তবে একটাই অনুরোধ, আমাকে আর তুই মনসা মামা বলিস না, মনসা মামা বলিস না, বলবি কি বাবা। বাবা আমাকে ক্ষমা করে দিস মা, আমাকে ক্ষমা করে দিস। কে? মনসা মামা। কি বললেন? মনসা মামা বলল মজুর নিয়ে কোনো অসুবিধা হবে না, উনি মজুর সাপ্লাই করবেন। তুমি কি বলছো কি? হ্যাঁ। তুমি কি তোমার দিদির সাথে কম্পিটিশন করছো? আগে তুমি কি তোমার বোনের সাথে প্রতিযোগিতা করছো? না না, আমি কোনো প্রতিযোগিতা করছি না, ও করছে। ও তো নতুন কোম্পানি তৈরি করেছে, আমি নই। মনসা মামা কি বললো? মনসা মামা বললেন মজুর নিয়ে কোনো অসুবিধা হবে না, কোনো অভাব হবে না, উনি মজুর জোগাড় করে দেবেন। জমিনহাটার না হোক ঠাকুরহাটার, আর ঠাকুরহাটা না হোক কুসুমপুর থেকে উনি মজুর জোগাড় করে পাঠাবেন। আমাকে শুধু নকশা তুলতে বললেন, আর নকশাও আমি তুলবো, শাড়ির কোম্পানিও আমি তৈরি করব। ওই যে সাহেব মেম সাহেবরা এসেছিলেন না, ওদের ওখানে আমি শাড়ি পাঠাবো, ওখানে ঘুরতেও যাব। কিন্তু তুই আমাকে ভুল বুঝছিস, আমি পাল্টাইনি। তুই আমাকে ভুল বুঝছিস, তুই ভুল বুঝে আমার সাথে প্রতিযোগিতা করছিস। তুই চাস না আমি ব্যবসা করি, তুই চাস না আমি সফল, আর তুই চাস না আমি নিজের পায়ে দাঁড়াই। কিন্তু কেন, কেন বোন, কেন? আমি কি করেছি? আমার হাতে নকশাই তো বাজারে বিক্রি হয়। সবাই বলে আমার হাতে জাদু আছে। হ্যাঁ, তাহলে সকলের সমস্যাটা কোথায়? আমি তো বুঝতে পারছি না সকলের সমস্যাটা কি। শাড়ি, চলো গরম গরম কফিতে যেই একটু চুমুক দেবে না, দেখবে হ্যাংওভারটা কেটে গেছে। আগে মানে কালকে ওই যে ওখানে একটু নেশা টেশা হয়েছিল না, ওটার ঘোরটা কেটে যাবে, বুঝতে পেরেছো? আর সঙ্গে স্যান্ডউইচ একটা কামড়। চলো। ও হ্যাঁ, আজকে তো আবার আমাদের একটা কল থাকবে, বুঝতে পেরেছো? একটা ভিডিও কনফারেন্স, সেখানে আমি তুমি একসাথেই বসবো। ডেভিড থাকবে, ক্যাথরিন থাকবে, ও আরেকজনও থাকবে আজকে আমাদের ওই কলে। ওনার নাম হলো মাইকেল। তো আমরা সবাই মিলেই বসবো। চলো। ওকে আর ধরে রাখা যাবে না। আমারও তাই মনে হচ্ছে। ফিরে তো ওকে আসতে হবেই, আমি নিশ্চিত ও ফিরবে। এসো, কাম, বসো তুমি। ওয়াও, এই নাও কফি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাও। আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ বলবে। কি বলবে? থ্যাংক ইউ। ঠ্যাং না, থ্যাংক ইউ। থ্যাংক ঠ্যাং নয়, থ্যাংক ইউ। ওকে আর ইংলিশ শিখিয়ে লাভ নেই। এই বয়সে কি আর ইংলিশ শিখতে পারবে? পারবে, পারবে, সব পারবে। অন্তত বেসিকটুকু তো শিখে রাখো। ওকে আমি হাঁটাবো, মানে শোটা তো ওর, ও তো হাঁটবে।
ওর বোন যেখানে শো স্টপার, দিদির শো, বুঝতে পেরেছো? কিন্তু আমার বোন রাজি হবে না, কিছুতেই রাজি হবে না। রাজি হবে না? হবে হবে, একদম হবে। শোনো শাড়ি, সোজা আঙুলে যখন ঘি ওঠে না না, তখন আঙুলটাকে বাঁকানো শিখতে হয়, বুঝতে পেরেছো? দাঁড়াও না, এই যে তোমার স্যান্ডউইচ, এটা কি? আমি সব বীজ ফিজ খাই না। বীজ টিচ না, ওটাকে স্যান্ডউইচ বলে। স্যান্ডউইচ খাও। এটা কি থাকে? তুমি খেয়ে দেখো না, তোমার ভালো লাগবে। এটা একটা স্পেশাল চিকেন চিজ স্যান্ডউইচ ফর ইউ, খাও। এটা আমি খেয়েছি, এটা খুব ভালো খেতে। খুব ভালো খেতে। তোমার সঙ্গে এখন সব ভালো যাবে। কিন্তু কালকে রাতে যেটা খেয়েছিলাম, ওটা খেয়ে মাথাটা না কেমন একটা করছিল। ওটা কি ছিল? ওটা দেশি মদ ছিল? এ মা, এসব কি কথা বলছো তুমি? দেশি মদ কেন হতে যাবে? তাহলে ওটা চোলাই ছিল? চোলাই না, ওটাকে স্কচ বলে। কি স্কচ? স্কচ নয়, স্কচ। 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 স্কচ স্কচ স্কচ। স্কচ নয়, স্কচ স্কচ। স্কচ। গুড, ভেরি গুড। চমৎকার। কোথায় একটা মেয়েকে সুশিক্ষা দেবে তা না, তাকে মদের নাম শেখানো হচ্ছে। কোন মদ খাওয়া হয়, কোন মদটা ও খেতে পারে। সত্যি উচ্ছন্নে যাবার সব রাস্তাটাই তোমরা খুলে রেখেছো।